This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। রনিবার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর জানেন, সকাল 9টা মানেই নিউজ এক্সপ্রেস অ্যাট 9। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর উইথ লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। না, শুধু কলকাতা নয়, এবার তিনটি রাজ্য দখলের ডাক দিচ্ছেন কারা? হ্যাঁ, মৌলবাদীরা। বাংলা, বিহার, ওড়িশা তারা দখল করবেন বলছেন। অশান্ত বাংলাদেশে যুদ্ধের হুমকি বিএনপি নেতা রুহুল কবির রিজভির। ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আজ, আপনারা জানেন। তা ভেস্তে দিতেই বিএনপির এই উস্কানি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়ে কড়া সুরে উল্টে ভারতকে হুমকি দিয়েছেন রিজভি। পায়ের তলায় দলের রাজনৈতিক জমি তৈরি করতেই কি এই চড়া সুরে ভারত বিরোধিতা? রিজভি কি বলেছেন, কিভাবে হুমকি দিয়েছেন, আপনাদের শোনাই আরো একবার। শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আপনারা শুনলেন রুহুল রিজভির মন্তব্য। কেউ কেউ বলছেন হাস্যকর, কেউ কেউ বলছেন বিস্ময়কর, আরো নানা অভিধায় অভিহিত করা হচ্ছে তার এই মন্তব্যকে। বিশেষ করে এই সময় দাঁড়িয়ে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, গতকাল থেকেই বক্তব্য আমরা শুনছি এবং নিঃসন্দেহে হাস্যকর তো বটে, কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই ধরনের মন্তব্য করে কি সিচুয়েশনটা একটু ঘেঁটে দেওয়ার এটা একটা কোন রকম উদ্যোগ বা উস্কানি বলে মনে হয়? দেখো, বাংলাদেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং আগামী দিনে নতুন করে যে নির্বাচন হবে বাংলাদেশে, সেই নির্বাচনের যাবতীয় বিষয় নির্ভর করবে ভারত বিরোধী সেন্টিমেন্টের উপর। তার কারণ শেখ হাসিনাকে উৎখাত করা এবং তার পরবর্তী ক্ষেত্রে যা যা ঘটনা ঘটছে, এই মুহূর্তে ভারত বিরোধী সেন্টিমেন্ট অত্যন্ত প্রবল এবং এই সেন্টিমেন্টকে আরো তীব্র করেই মূলত এই মুহূর্তে জমি পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি এবং তাদের নেতারা। এবং এই বক্তব্য কার্যত তারই একটি অঙ্গ হিসেবে ভারতের কূটনীতিকরা ব্যাখ্যা করছেন। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছেন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুধু কলকাতা নয়, এবার তিনটে রাজ্য দখলের ডাক দিচ্ছেন মৌলবাদীরা। বাংলা, বিহার, ওড়িশা। অশান্ত বাংলাদেশে যুদ্ধ হুমকি বিএনপি নেতা রুহুল কবির রিজভির। আজ ঢাকায় আপনারা জানেন বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠক ভেস্তে দিতেই কি বিএনপির এই উস্কানি নিয়ে প্রশ্ন উঠছে। সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়ে কড়া সুরে উল্টে ভারতকে হুমকি দিয়েছেন রিজভি। পায়ের তলায় দলের রাজনৈতিক জমি তৈরি করতেই কি চড়া সুরে ভারত বিরোধিতা? কট্টরপন্থীদের সুরেই সুর মেলাতে হচ্ছে কি রিজভিকে? এই প্রশ্নগুলো উঠছে। রুহুল রিজভি কি বলেছেন আপনাদের আরো একবার আমরা শোনাই। পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলায়। শুনলেন আপনি রিজভি কি বলেছেন, তো এই সময় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য কতটা হাস্যকর, কতটা বিস্ময়কর, বা কোন বিশেষণে অভিহিত করবেন, কি বলবেন আপনি? মানে অত্যন্ত ভদ্র এবং সংযত ভাবে বলতে গেলে বলতে হয়, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই বাংলাদেশের যা অবস্থা, আমরা দিয়ে দিলাম যে চলো আমরা বিহার, বাংলা, উড়িষ্যা দিয়ে দিলাম, তোমরা চালিয়ে দেখাও। বাংলাদেশের এখন যে জেলাগুলো রয়েছে সেখানকার মানুষ খেতে পাচ্ছে না। বাংলাদেশে তথাকথিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ইউনুস আগে গত 3 মাসে ডিমের দাম কমাতে পারছে না, শাকসবজির দাম কমাতে পারছে না। কিছুদিন পরে তো বাংলাদেশের লোকেদের লুঙ্গি কিনতে পাকিস্তান আর চীন যেতে হবে। ভারতের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছে যে আদানির 8,000 কোটি টাকা যদি এখন চেয়ে বসে আদানি,
আর যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের বস্ত্রকলগুলো সব বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরবে 80 লক্ষ পরিবার। তারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবার, দেখো ব্যাপারটা হচ্ছে এরা প্রচন্ড আতঙ্কে রয়েছে। কারণ এই যে নেতারা, এরা ইউনিস থেকে শুরু করে সব নজরুল, মাহফুজ, এই বিএনপি নেতারা, এরা আইএসআই, পাকিস্তান, আল কায়দা, এদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে রয়েছে, যে একটাই লক্ষ্য, বাংলাদেশকে লঞ্চ প্যাড করে ভারতকে বিব্রত করব। এবং খুব ভালো করে জানে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আসার পরে পৃথিবীর এই রাজনৈতিক আন্তর্জাতিক যে অবস্থা, জিও পলিটিক্স পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সে চাপের মুখে সমস্ত ভুলভাল বকছে, একবার চেষ্টা করে দেখুক। আমি তো আবার বারবার বলছি, ভারতবর্ষের সীমান্তে পা দিয়ে দেখুক। এদের যে 72 হুড়ি পড়ির কাছে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করে দেবো। পাঠিয়ে দিক, আমরা বুঝে নেব, কিচ্ছু অসুবিধা নেই। ধন্যবাদ দীপাঞ্জন বাবু। আমরা আরো একবার চলে যাব আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, প্রথমে কলকাতা দখলের ডাক এবং তারপর সাহস বাড়ছে বোধহয় যে বাংলা, বিহার, ওড়িশা দখলের ডাক। সেটাকে আমরা যতটাই হালকা করে নিই না কেন, এই বিষয়ের মধ্যে কিন্তু যথেষ্ট তাৎপর্য আছে। এই যে অশান্ত বাংলাদেশ, সেখানে এই যুদ্ধ পরিস্থিতি, এর মধ্যে হুমকি দিচ্ছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী, বিএনপি নেতা তিনি। তাহলে তার উপর কট্টরপন্থীদের কি কোনো একটা গভীর চাপ রয়েছে যার জন্য তাকে এই ধরনের বক্তব্য পেশ করতে হচ্ছে? দেখো, বিএনপি এখনো পর্যন্ত বাংলাদেশের সরকারের নিয়ন্ত্রণে নেই। ফলত যে রাজনৈতিক নেতা এই বক্তব্য বলছেন, আপাতভাবে তা একটি রাজনৈতিক দলের এবং একজন রাজনৈতিক নেতার বক্তব্য। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ধরনের বক্তব্য পেশ করার ক্ষেত্রে যাবতীয় যা প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা দরকার, তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি প্রতি মুহূর্তে তার ব্যর্থতার মধ্যে দিয়ে তিনি তৈরি করে দিচ্ছেন। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কথা আমি বলছিলাম, যে ভারত বিরোধী সেন্টিমেন্ট এই মুহূর্তে এই সরকার তথা এই মুহূর্তে এই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির মূল ভিত্তি। ফলত সেই ভারত বিরোধী সেন্টিমেন্টকে তারা যতভাবে পারছে নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য, নিজেদের রাজনৈতিক জমি আরো শক্তিশালী করার জন্য তারা তীব্র করার চেষ্টা করছে। এবং যেদিকে আমাদের মূলত নজর থাকছে তা হচ্ছে সীমান্ত এলাকায় প্ররোচনা দেওয়ারও চেষ্টা করছে এই ধরনের শক্তিগুলি। তার কারণ এই ঘটনা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা হিসেবে উপেক্ষা করলে ভারতের জন্য বিপদ বাড়বে। তার কারণ এই ধরনের বক্তৃতার নেপথ্যে রয়েছে কট্টরপন্থীদের, মৌলবাদীদের লাগাতার মদত। এবং তারা যে বিষয়টি চাইছে যে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী কার্যকলাপ এতটা সক্রিয় হওয়া প্রয়োজন, যাতে আগামী দিনে দাঁড়িয়ে ভারতের অভ্যন্তর পর্যন্ত পাকিস্তান বা চীন বিভিন্ন ধরনের যে তুমি সঙ্গে থাকো আমাদের। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এই বিষয়টা কিভাবে দেখছেন, তাদের মতামত জানাটাও দরকার। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সম্পূর্ণা গোস্বামী। সম্পূর্ণ, আপনাকে স্বাগত জানাই টিভি 9 বাংলায়। আমি স্টুডিও থেকে শুভজিৎ কথা বলছি। এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে বিএনপি নেতার হেন মন্তব্য, কি ব্যাখ্যা আপনি দেবেন? দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে এই যে মন্তব্যটা উনি করেছেন, এটা অত্যন্ত হাস্যকর একটা মন্তব্য। এটা হচ্ছে একদম একটা ভেরি আউটসেট বলা উচিত। তার কারণ হচ্ছে বাংলাদেশ কোথাও ভুলে গেছে যে ভারতের যা সামরিক শক্তি আছে তার সামনে বাংলাদেশ এখনো শিশু। কারণ আমাদের একটা জিনিস হ্যাঁ, আমি ডেফিনেটলি তাদের সামরিক শক্তিকে ছোট করছি না বা নগণ্যভাবে দেখছি না, কিন্তু আমরা সবসময় সামরিক শক্তির ক্ষেত্রে কম্প্যারেটিভ অ্যানালিসিস করি। দেখুন, আমরা পাকিস্তানকে যেভাবে শিক্ষা দিয়েছি, স্পেশালি সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে, এবং বিভিন্নভাবে আমরা তাদের জঙ্গি গোষ্ঠী যে আউটফিট গুলোকে ছিল সেখানে কিন্তু আমরা সেগুলোকে একেবারে মুছে ফেলেছি। তো সেইটা কোথাও গিয়ে বোধহয় বাংলাদেশ ভুলে গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে উস্কানিমূলক বক্তব্য তারা দিচ্ছে, বিএনপি নেতা দিচ্ছে, এটা বেসিক্যালি দিচ্ছে মানুষের মধ্যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের জিগির তোলার জন্য, কিন্তু এটাতে খুব একটা ফলপ্রসূ হবে না। তার কারণ আমাদের বুঝতে হবে যে ভারত প্রথমত দক্ষিণ এশিয়ার সবচাইতে শক্তিশালী দেশ। সেই শক্তিশালীটা কি ধরনের শক্তিশালী, সেটা হচ্ছে অর্থনৈতিক শক্তিশালী। সামরিক শক্তি না হয় আমি বাদই দিলাম। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বহুটাই অনেকটাই জুড়ে কিন্তু রয়েছে ভারতের ওপর ডিপেন্ডেন্স। সেটা আমাদের এগ্রিকালচারাল প্রডিউস হোক, সেটা বাংলাদেশের যে মার্কেট অর্থাৎ যে ধরনের সামগ্রী বাংলাদেশ উৎপাদন করে তার বড় একটা মার্কেট হচ্ছে কিন্তু ভারত। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতের কাছে অস্ত্র প্রচুর রয়েছে। আমরা ইকোনমিক স্যাংশনস ইম্পোজ করতে পারবো, আমরা ট্রেড স্যাংশনস ইম্পোজ করতে পারবো, এবং সবচাইতে বড় কথা আমরা ভিসা বাতিল করতে পারি। কারণ বাংলাদেশিরা যত সহজে
ভারতে চিকিৎসা করাতে পারেন, তারা কিন্তু চায়নাতে গিয়ে সেই চিকিৎসাটা করাতে পারবেন না, সে অ্যাফোর্ড তারা করতে পারবে না। তো আমার মনে হয় যে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট খুব বেশি কাজ করবে না, এবং ভারতের কাছে যা অস্ত্র রয়েছে, আমার মনে হয় যে আজকের যে বৈঠক রয়েছে দুটো দেশের বিদেশ সচিবের মধ্যে, এই বৈঠকটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। একেবারে সেই বৈঠকের নির্যাস কি হয় সেদিকে আমরা তাকিয়ে অনেক ধন্যবাদ সম্পূর্ণ আমাদের আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। পাশাপাশি এই বিষয়টা নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের শোনাবো, পাশাপাশি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলাচ্ছেন শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বিয়াদব আছে বিএনপির, তার বউর শাড়ি পরা ছিল, ওই মোল্লার রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাতে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পরাবে। এরা আমাদের উপর নির্ভর করে। বাংলাদেশে বসে ভারত দখল কি কলকাতা দখল কি এসব ইত্যাদি দেখেন, তাহলে সব বুরবাক ছাড়া অন্য কিছু না। মুক্তিযুদ্ধের চেতনার শরিক হয়েছে এমনকি এ বাংলার মানুষও বটে, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। যারা বলছে সব তারা বুরবাক, কিছু বোঝে না। একটা কথা আছে না, পিপিলিকা পাখা ওঠে মরিবার তরে। দেখুন, শুধুমাত্র 3 রাজ্য দখলের ডাকই কিন্তু নয়, খোদ কলকাতা দখলের স্বপ্ন দেখছে কট্টরপন্থীরা। 4 দিনের মধ্যে কলকাতা দখলের দিবা স্বপ্ন কট্টরপন্থীদের, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কলকাতা দখলের ডাক। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি। কলকাতা দখল ডাকের এই দুঃসাহসের পেছনে ইন্ধন যোগাচ্ছে কারা? ইসলামাবাদের কাঠের পুতুল ইউনূস সরকার, তারা কেন চুপ? রাওয়ালপিন্ডি থেকে ভারত বিরোধিতার কলকাঠি নাড়ছে কারা? পিছনে অস্ত্র জোগাড়ের প্রতিশ্রুতি কোন জঙ্গি গোষ্ঠী দিচ্ছে? সোনার বাংলার মাটিতে আইসিসের পতাকা উঠতেই মৌলবাদের পেশির আস্ফালন। ভারত বিদ্বেষের ঘৃণার বিষ ছড়িয়ে দিতে মরিয়া এবার মৌলবাদীরা। আইসিসের হুঁশিয়ারির প্রতিধ্বনি বাংলাদেশের মাটি থেকে আমেরিকাকেও হুঁশিয়ারি। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। এটা এরকম উস্কানি দেওয়া হচ্ছে, বলুন, ভারতেও মানুষ আছে, আমাদেরও সেন্টিমেন্ট আছে। এখন বাংলাদেশ এরকম, ওখানে কি হয়ে গেল কি যে রিটায়ার্ড আর্মি, মতলব মৌলবাদীকে তো ছেড়েই দিন। আমরা দেখছি কি কোর্টে আইনজীবীরা এরকম কথা বলছে কি যে কেউ চিন্ময় কৃষ্ণ হয়ে ওনার হয়ে লড়াই করবে, আমরা ওদেরকে মেরে দেব, চিন্ময় কৃষ্ণকে ফাঁসি দাও। তারপরে কালকে দেখলাম কি আর্মি, ওখানকার যে আর্মির লোক আছে ওরা বলছে কি আমরা কলকাতা দখল করে নেব। তো এটা তো ঠিক না। আমি জানি না এটা সত্য কি আমি একটা নিউজ রিপোর্ট পড়ছিলাম, ওখানে বলা হয়েছে কি ওখানকার বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের ভারতে ঢুকে 3 কিলোমিটার ঢুকে কেউ এক মন্দির করছিল, মন্দিরটা থামিয়ে দিল। তো এটা তো খুব দেখে আমার আশ্চর্য হচ্ছে কি বাংলাদেশকে কি হয়ে গেল, হঠাৎ কি হয়ে গেল এরকম।